নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বরের থেকে লাস্ট কয়েকদিন ধরে শুধু অবজেকশন শুনছি। আমি নাকি যা সব খাবার বানাচ্ছি সেগুলো বড্ড বেশি চেনাশোনা। অচেনা আর কি খাবার বানাবো, মাথায় আইডিয়া এলো, চলো আজকে ঘাসের চচ্চড়ি বানিয়ে ওকে খাওয়াই। বললাম, কি গো, ঘাসের চচ্চড়ি বানাবো? হেসে বলল, একটু থাইল্যান্ডের খাবার বানাও না। আমিও তাই বাড়ির লক্ষ্মী বউয়ের মতন ঘরে যা সবজি ছিল সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। থাইল্যান্ডের এই গ্রিন চিকেন কারি বানাতে চিকেন আর বেগুনটা লাগে একদম মাস্ট, কিন্তু আমার কাছে বেগুন নেই। চিকেনটা কয়েকদিন আগে ঘরে আনা ছিল, ওটা কেএফসির চিকেন, খাওয়া হয়নি, সেটাই আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি হাতে। কড়াইতে নারকেল তেল গরম করার পর দিয়ে দিয়েছিলাম গ্রিন কারির পেস্ট। আর এই গ্রিন কারির পেস্টটা বাজারের মশলার দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়। তার মধ্যে দিয়ে দিয়েছি ঘরের সমস্ত সবজি আর ওই চিকেনটা। একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। ভাজা করব না কিন্তু সবজি, এই সবজিগুলো সব কাঁচা কাঁচা থাকে। আমি জানি আপনাদেরকে শুনতে একটুখানি কেমন লাগছে যে সবজিগুলো কাঁচা কাঁচা থাকবে, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর খেতে লাগে যেটা বলার মতো নয়। আর এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই নারকেলের দুধ। কলকাতাতে থাকতে আমি নারকেল পিষে দুধ বানিয়ে নিতাম, এখানে তো আর সেটা সম্ভব নয়, তাই এই রেডিমেড নারকেলের দুধ। আর এই কৌটো মেশিনটা দারুণ না? আমি আমার বরের সাথে বিজনেস সূত্রে চায়নাতে গিয়ে 7 দিন মতো ছিলাম। আমার খুব কষ্ট হয়েছিল বিশ্বাস করুন খাবার নিয়ে, কিন্তু যখন থাইল্যান্ডে ছিলাম তখন আমার একদম প্রবলেম হয়নি। থাইল্যান্ডের খাবার একদম কলকাতার মতন আর দারুণ টেস্টি। নারকেলের দুধটা কেমন জমে গেছে দেখুন। এটা দিয়েই আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আপনারাও আমার মতো এইভাবে করে নিতে পারেন কিন্তু। নারকেলের এই টিনটা রিসাইকেল করা যাবে, তাই একটুখানি আমি ধুয়ে অন্য ডাস্টবিনে ফেলছি। এই ডাস্টবিনের সমস্ত জিনিসগুলোই রিসাইকেল করার জন্যে। আমার থাই চিকেন গ্রিন কারি কিন্তু একদম রেডি। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এই মাছের সসটা। আর এই সসটা কিন্তু চাইনিজ আর থাইল্যান্ডের যে কোনো খাবারের সাথেই দেওয়া যায়। ওদিকে রান্না শেষ হতে না হতেই বাড়িতে 5 জন অতিথি এসে উপস্থিত। আজকে এই বল্লে বল্লে পাঞ্জাবি পার্টিকে আমি খাওয়াবো থাই চিকেন গ্রিন কারি। আপনাদেরকে সাথে নিয়ে এখন আমি যাচ্ছি শপিং করতে, একটু শপিং মলে। আর আমি ভেবেছিলাম রাস্তাতে প্রচুর বরফ দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু সেরম দেখুন একদম নয়। সব বরফ গলে কেমন জল হয়ে গেছে। আর আমাদের বাড়ি যেহেতু একটু গ্রামের দিকে, আমাদের উঠোনে কিন্তু এখনো ভরপুর বরফ। আর রাস্তায় দেখুন বৃষ্টি ছাড়াই হাঁটু জল জমেছে। এইগুলো কিন্তু সব বরফ গলা জল। কালকে কিন্তু একদম বৃষ্টি হয়নি। টেম্পারেচার যেহেতু বাড়তে শুরু করেছে, তাই আর বরফ বরফ থাকছে না, সব জল হয়ে যাচ্ছে। তার মানে ইংল্যান্ডের রাস্তায় জল জমে শুধু বৃষ্টির জন্যে নয়, বরফ গললেও এরকম জল জমে। জলে ফুটপাতের ওই পাশটা পুরো ভেসে গেছে। আমি রাস্তার মাঝখান থেকেই হাঁটছি। একটা গাড়ি আসছে, দেখা যাক আমাকে একটুখানি আগে সাইড দেয় কিনা। উনি আমাকে সাইড দিল বলে আমি হাত তুলে থ্যাংক ইউ বললাম। আর এইখানটা দেখুন, ও মাই গড, এটা কি ডেলিশিয়াস ইন্ডিয়ান ফুড। আহা, কদিন ধরেই আমি এই পোস্টারটা দেখছি। আসলে এই যে পেছনের এই যে পাপটা দেখা যাচ্ছে, এই পাপটাতেই এখন প্রোগ্রাম চলছে ইন্ডিয়ান ফুডের। আমরা তো যাচ্ছি নেক্সট উইকে ইজিপ্টে ঘুরতে, আর তারই শপিং করতে এখন যাচ্ছি। বাট ইজিপ্ট থেকে আসার পরেও যদি এই ফুডের এই ফেস্টিভ্যালটা চলতেই থাকে, তবে আমরা একদিন এখানটায় এসে টেস্ট করব ভাবছি। গরমের সময় আপনাদের যেরকম মনে হয় একটুখানি দার্জিলিং বা কাশ্মীর যদি হয়ে আসতে পারতাম, কটা দিন শরীর জুড়তো। আমাদের অবস্থাটা ঠিক তার উল্টো।
আর এখানে এতটাই ঠান্ডা যে আমরা ঠান্ডার ভয়তে পালাচ্ছি গরমের দেশগুলোর দিকে। তাই আমরা নেক্সট উইকে যাচ্ছি মিশরে, মানে ইজিপ্টে। তাই নেক্সট ব্লগে আমাকে যদি কোনো পিরামিডের চূড়ায় বসে থাকতে দেখেন, একদম কিন্তু অবাক হবেন না। আর অবাক হবেন না যদি দেখেন যে আমি নীল নদের কিনারায় দাঁড়িয়ে গান করছি, পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। ভাবতে ভাবতেই এত এক্সাইটেড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে একটুখানি উষ্ণতা ছুঁয়ে গেল। চট করে দেখি চোখ পড়লো এই বরফখণ্ডের উপর। তখন বুঝলাম না না, এখনো আমি পৌঁছাইনি ইজিপ্টে, এখনো আছি সেই ঠান্ডার দেশ ইংল্যান্ডে। বরকে নিয়ে চলে এসেছি এখন শপিং মলের ভেতরে। আর ইজিপ্ট যেহেতু একটু গরম বেশি ওখানে, তাই কিছু গরমের জামা কাপড় নেওয়ার জন্যে। বিশেষ কিছু নয়, কয়েক জোড়া জুতো নেব ভাবছি। আর ওখানে টেম্পারেচার যে খুব বেশি তাও কিন্তু নয়। ওই দিনের বেলা দেখলাম 22-23 ডিগ্রি মতো টেম্পারেচার, আর রাতে আবার সেটা হয়ে যাচ্ছে 15-16 ডিগ্রি। জুতো নিতে এসে ভালোই দেখছি মুশকিলে পড়েছি। যেহেতু এখন ঠান্ডা, তাই ঠান্ডার স্টকই বেশি রয়েছে, গরমের কোনো জিনিসই নেই। আমি ভাবলাম বিচে হাঁটার জন্যে একজোড়া স্যান্ডেল নেব, কিন্তু স্যান্ডেলের তো দেখা পাচ্ছি না। ইংল্যান্ডের মানুষদের ব্যাপারে আর একটা কথা জানাই আপনাদেরকে। এখানকার মানুষ কিন্তু সোনা গয়না একদম পছন্দ করে না। খুব কম লোক আছে যারা সোনার জিনিস পরে। যাও সোনার জিনিস থাকে, তাও ওই 12 ক্যারেট 14 ক্যারেট ওরকম। কিন্তু আমাদের মতো একদমই নয় যে 22 ক্যারেটের হতে হবে, 24 ক্যারেটের হতে হবে, 18 ক্যারেটের হতে হবে, এরকম কোনো স্ট্রিক্টনেস কোনো ব্যাপার নেই। আর যাও মানুষ জুয়েলারি পরে, সেগুলো হালকা ফুলকা ডায়মন্ডের। আর রূপোর কালারটা এখানে খুব বেশি পছন্দ করে মানুষ। আর রূপোর কিছু গয়না পরে, কিন্তু সোনার প্রচলন অনেকটা কম। আমার নিজের ফ্যামিলিতেই দেখছি, আমার ননদদেরকে আমি কখনোই দেখি না যে তারা গয়না শপিং করতে যাচ্ছে। শপিং করতে গেলে তারা গাড়ি শপিং করতে যায় বা হলিডে করতে যায়। আর আমার বর, সে আমাকে যা গয়নাপত্র দেয় সেগুলো সবই ওই 12 ক্যারেট আর 14 ক্যারেট, আর তার মধ্যে ডায়মন্ড বসানো। আর এখানে যা মেকিং চার্জ দেখে তো আমার মাথায় হাত হয়ে যায়। আমি মনে মনে ভাবি, এই টাকাগুলো আমায় দিয়ে দিলে আমি কলকাতা থেকে সব গয়না কিনে আনতাম, সেটাও আবার 22 ক্যারেটের। এখানকার নিউ জেনারেশন যারা, তাদের সাজগোজের স্টাইল একদম আলাদা। ভাবুন, ওই খানিকটা চুল আছে মাথার একধারে, খানিকটা নেই, বা পুরো চুলটার খানিকটা জায়গা বেগুনি, সাদা, কালো, লাল, নীল, সবুজ, হলুদ এরকম। বা ধরুন একটা ছেলের এত লম্বা চুল, তার অর্ধেকটা পুরো টাক আর অর্ধেকটা চুল আছে। মানে এখানকার নতুন জেনারেশনদের এরম টাইপের স্টাইল। কিন্তু যারা আবার একটু ওল্ড, তাদের ফ্যাশনের সাথে আমাদের ইন্ডিয়ান ফ্যাশনটা খানিকটা মিলে যায়, কিন্তু নতুন জেনারেশনদের সাথে টেক্কা দেওয়া একদম সম্ভব নয়। অনেক হলো ফ্যাশন আর সোনা গয়না নিয়ে, এবারে ব্যাগে ফেরা যাক। এই ব্যাগগুলো, এই স্পেশালি এই ক্রোকোডাইল স্টাইলের ব্যাগগুলো হচ্ছে 2500 টাকা করে দাম। আমার দারুণ লাগছিল, কিন্তু প্রচুর ব্যাগ আছে। আমি তাই এখান থেকে এই 3টে কালারের এই স্কার্ফগুলো নিয়ে নিলাম। দারুণ তলতুলে, একদম নরম, ভালো লাগছে। আমি 3টে কালার নিলাম, একটা অ্যাশ কালার, একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার। আমি না এগুলো ম্যাচিং করে সোয়েটারের সাথে পরতে পারবো তাই। শপিং সেরে ফিরছি এখন বাড়ি। বরফগুলো জানান দিচ্ছে ঠান্ডা এখনো জারি। আর ওই দূরের ন্যাড়া গাছগুলো আমাদের মতোই উষ্ণতার অপেক্ষায় বসে আছে। যখনই উষ্ণতা একটু ছুঁয়ে যাবে এই গাছগুলোকে, আর গাছের ভেতরের কচি পাতা আর ফুলগুলোকে মেলে ধরবে ওই ডাল। উষ্ণতার তারতম্যে গ্রাম আর শহরকে কেমন বেঁধে ফেলেছে দেখুন। শহরের দিকে যখন ছিলাম, এক ফোঁটাও বরফ দেখতে পাইনি, শুধু জল আর জল। যত যাচ্ছি বাড়ির দিকে, বরফে ঢাকা একটা গ্রামকে দেখতে পাচ্ছি চোখের সামনে। দুধারের এই শুভ্র শোভা দেখতে যে আমার এত ভালো লাগে, যেটা আমি কথায় প্রকাশ করতে পারি না। আমার বরফ দেখতে এত 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 বেশি ভালো লাগে। আর ইংল্যান্ড অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, তাই জন্যে যখন এই গাছগুলো থেকে পাতাগুলো ঝরে পড়েছিল, সেগুলোও তুলে নিয়ে যেত এখানকার পৌরসভার লোক। তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন বরফ পড়ে পুরো সব সাদা হয়ে আছে। আচ্ছা, আপনাদেরকেও কি ভালো লাগে আমার মতো এরকম বরফ দেখতে? জানাবেন কিন্তু আমাকে। বাড়িতে ঢুকেই আমার বর 2 কাপ কফি বানিয়ে ফেলেছে। এই কফি দুটো নিয়েই আমরা এখন চলে যাব উপরের তলাতে। আর আমার বরের ফেভারিট মাশমেলো, সেটাও আবার কফিতে দিয়ে দিচ্ছে।
বিলেতি বঙ্গিনী আজ বিদায় নেবে। পরের একটি ব্লগে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার এই বিলেতের ব্লগ যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। একটা লাইক, কমেন্ট আর শেয়ার। আমি চেষ্টা করি ইংল্যান্ড সম্বন্ধে আমি যতটা জানতে পারি আপনাদেরকেও ততটাই জানানোর। পরের ব্লগে দেখা হয়ে যাচ্ছে আবার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।